আপনি আমাকে কথা বলতে দেন প্লিজ, আপনি আমাকে কথা বলতে দেন। আপনি কথা বলতে দেন, আপনি কথা বললে আপনি কথা বলছেন, আপনার কথা বলি নাই। আপনি কথা বলছেন, একটা কথা আমি কিন্তু বলি নাই। না, আপনি চুপ করেন, আপনি চুপ করতে হবে, আপনি চুপ করতে হবে। আমি কথা বলেছি, আপনি আমার বিএনপি নেতা চাঁদবাজ মানে আমি কিছু বলিনি। আপনি চুপ করেন, আপনি বলেন আপনার কথা সময় বলবেন না, আপনি আপনার কথা সময়, আপনি আমার সময় কেন কথা বলছেন? আপনি আমার সময় কেন কথা বলছেন? আপনি কথা বলেন, আপনি দিচ্ছেন কেন? আমি তো একটা কথা বলি নাই, আমি তো আমার কথা সময় বলছি, আমি তার প্রত্যেকটা কথা। আপনি আমার তৃণমূলের নেতা কর্মীদের বলছেন আপনাদের প্রফেশন আছে, আপনি বলতেছেন আপনার নেতা কর্মীদের প্রফেশন, কোথায় প্রফেশন আছে তাদের? না আপনি বলেন কোথায় প্রফেশন আছে তাদের? আপনি নাম ধরে বলেন কোথায় গেল? আর আপনি আমার নেতা কর্মীদের নাকি তৃণমূলের নেতা কর্মী নাকি চাঁদাবাজি করে চলে? আপনি কিভাবে বলতেছেন? আপনি ওখানে বসে থেকে আপনাকে তো বললে হবে না। আপনি আমার কথা তো উত্তর দিচ্ছেন না, আপনি চুপ করেন, আপনি চুপ করতে হবে। আপনি আমার কথা সে উত্তর দিবেন না। আপনি আপনার কথা থাকলে আপনার সাথে আপনি কথা বলবেন না। আমি মিথ্যা বলি সত্য বলে আপনি পরে বলবেন। আপনি মিথ্যা বলছেন এখানে বসে থেকে। আপনি জনগণ আপনাদের চেহারা কি ছিল আমরা দেখি নাই? হ্যাঁ আপনি বলেন আপনাদের চেহারা কি ছিল? কেমন ছিল বলেন? আপনাদের নেতাদের চেহারা আমরা দেখি নাই? মানে আমরা তো শুনি সিনেমার কথা শুনি তারপরে 30 লাখ টাকা, আপনি 30 লাখ টাকা করতে কি আসলে? আপনারা ছাত্র ছিলেন। কোথা থেকে 30 লাখ টাকা? আপনাদের যাই নির্বাচনী ইশতেহারে আপনাদের যে হলফনামা দিয়েছেন, এই টাকা কোথা থেকে আসলো? একটা স্টুডেন্ট হ্যাঁ, আর আপনাদের সজীব মাহমুদ হাজার হাজার কোটি টাকা পাচার করতে চেহারা দেখলে বোঝা যায় না? যে জুতা পরে 20-25 হাজার টাকা জুতা, যার বাবার ঘরে চাল নেই সেখানে একজন অ্যাডভাইজারে থাকবে। আর আমার নেতা কর্মীদের দেখলে আপনাদের আমার স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির সামনে আপনি জানেন না ইয়াবে কথা তৈরি হয়? ইয়াবে এখন বাংলাদেশে তৈরি হয়। আপনি কোথা থেকে জানেন না? আপনি কেন গত কয়েকদিন ক্যারেন্সি করতে আপনি ধরে নাই? ক্যারেন্সি করতে ধরে নাই, উনি জানেন না কেন বাংলাদেশে ইয়াবা তৈরি হয় না? ও মানে তার মানে সীমান্ত দিয়ে কোনো ইয়াবা আসে না? আসে, কিন্তু বাংলাদেশে তৈরি হয়, সেটা আমি বললাম। আপনি কথা বলবেন না, আমি কথা বলছি, আপনি শোনেন। আপনি পর উত্তর দিবেন, আপনি পর উত্তর দিবেন। আনাল আমি চলে যাবো এখান থেকে। আপনি কথা বলছেন, কেন কথা বলবো? তার কথা শুনে কথা বলেন, সেখানে কথা বলবে না। আপনি তো বলতে না, সেখানে কথা বলবে। আপনি কথা বলবেন কেন? আপনার কথা আমি সবটা শুনছি, আপনি উত্তর দেন, আমি উত্তর দেবো। আপনার ভালো লাগলে আপনি আবার উত্তর দেন। রেফারেন্স দিয়ে কথা না, আপনি রেফারেন্স দিয়ে কথা বলতেছি না। আমি রেফারেন্স ছাড়া কথা বলিনি। আপনাদের চেহারা আপনাদের নেতা এনসিপি দলটা হলো কতদিন? চেহারা নিয়ে কথা বলবেন কেন? আপনি এনসিপি দলটা গঠন হলো কতদিন? তার মধ্যে আস্তে আস্তে তারা আপনার নির্বাচনী স্তরে এত টাকা, তার বোর্ড ছিল এত টাকা, তারা ওই যে কি যেন মাসুদ নাকি যেন সে বাংলা যেন ইসলামী ব্যাংক থেকে 2 কোটি তো তার ওয়াইফের নামে লোন নিয়েছে। তখন সরকারের পক্ষ থেকে বারবার করে বলা হচ্ছিল, আপনার মনে থাকবার কথা, যে মানুষের এত সমস্যা, এত মানে জীবন ঘনিষ্ঠ যে বিষয়গুলো, তখন তারা বলছিলেন যে আলু চাষির ভাগ্য পরিবর্তন, সেসব নিয়ে কথা বলা দরকার, কিন্তু কেন আমরা শুধু সংস্কার নিয়ে কথা বলি? দেখেন, এখন এসে যখন আসলে আমি যদি বলি যে বর্তমানে মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি কিন্তু কিছুদিন আগে একটা মন্তব্য করেছেন, সেটা হচ্ছে যে এইখানে কিছুই বদলায় নাই। মানে উনি বলছেন ওনার কাছে মনে হচ্ছে কিছুই বদলায় নেই জনাব তারেক রহমান ছাড়া। তার মানে জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন, কিন্তু বাকি পুরো সিস্টেমটা একই আছে। সেই একই দুর্নীতি, একই ঘুষ, একই ধরনের সিন্ডিকেট, সব কিছুর হাতেই মনে হচ্ছে সরকারটা জিম্মি। তো বিষয়টা হচ্ছে যে এই যখন অবস্থা, তখন হচ্ছে মানে এইটা যখন আসলে আমরা বলেছি, তখন এটা বিরোধী দলের মত হিসেবে ওনারা নিয়েছেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে সরকারকে আমি বলতে চাই যে সরকারের যারা আছেন তাদের মানে বিরোধী দলের কথাগুলো যদি একটু অ্যাকনলেজ করতেন, তাহলে পরবর্তীতে ওনাদেরই আবার সেম কথা বলতে হয় না। দেখেন, বাংলাদেশের এই প্রতিষ্ঠানগুলো, সেগুলো যেভাবে করে আসলে গত 15 বছর ধ্বংস করে দেওয়া হয়েছে, আমরা কি আবার সেই একই জায়গায় যাচ্ছি কিনা, এটা একটা বড় প্রশ্ন। কারণ এখন আমরা দেখছি যে প্রতিষ্ঠানগুলোর কোনো স্বচ্ছতা এবং জবাবদিহিতা নাই। আপনি দেখেন যে এই যে এত জ্বালানি সংকটের মুখে আমরা পড়লাম, এই জায়গাতে আপনি দেখেন যে বাংলাদেশে কিন্তু এই যে জ্বালানির দাম বাড়ছে, এটা কিন্তু রেগুলেট করার জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আছে। কিন্তু আপনি দেখেন যে সরকারের কি অবস্থা দাঁড়ালো, যে বারবার করেই ওনারা বলছিলেন যে একটা যুদ্ধ হচ্ছে, এবং প্রথমেই বললেন যে না, কোথাও কোনো জ্বালানি সংকট নাই, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে হঠাৎ করে যখন দামটা বেড়ে যায়, তখন আবার সংকটটা কমে আসে। আমরা এরকম কিন্তু দেখলাম। আমরা গ্যাসের ক্ষেত্রেও দেখলাম যে দাম বাড়ানো, এবং যে
যে সরকার ইশতেহারে তাদের বলল যে বিদ্যুতের দাম বাড়বে না, কিন্তু আসার পরে 3 মাসের মাথায় বিদ্যুতের দাম বাড়লো। সুতরাং এই জায়গাগুলোতে কিন্তু কোনোভাবেই জবাবদিহিতা নাই এবং কোনো স্বচ্ছতাও নাই যে কেন আসলে দামগুলো বাড়ছে বা এটা কোন প্রতিষ্ঠান আসলে এটার জন্য রেসপন্সিবল, তাকে আসলে শক্তিশালী করা হচ্ছে কিনা। এই জিনিসগুলো কিন্তু সরকারের পক্ষ থেকে আপনি দেখবেন না বলছে, অন্য কারোর কথা বাদই দিলাম, আর আমরা তো বিরোধী দল। আরেকটা ব্যাপার হচ্ছে দেখেন, এই যে আলু চাষির ভাগ্য নিয়ে কিন্তু আপনি খেয়াল করবেন, যখন আমরা সংস্কারের কথা বলেছি আলু চাষির ভাগ্য নিয়ে তারা খুব চিন্তিত যে আমরা কেন সেসব কথা বলি না। দেখেন এখন এই যে সার সংকট যে চলছে, এই যে কৃষকরা তারা আসলে আমরা দেখলাম যে ডিলারদের যেখানে সার মজুত করা আছে তাদের সেখানে গিয়ে সেটা লুট করে আনছে, মানে এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে সার সংকটটা কেন? এটা একটা কৃত্রিম সংকট হিসেবে কিন্তু দাঁড় করানো হয়েছে। কারণ আমরা দেখলাম যে কৃষিমন্ত্রী উনি তো আসলে খুব বেশি কথা বলেন না, ওনাকে প্রথম দিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, একটা মনে হচ্ছিল যে নিখোঁজ বিজ্ঞপ্তি দেওয়া লাগে কিনা, কিন্তু পরবর্তীতে দেখলাম উনি আসলেন, উনি কথা বললেন আবার এমন একটা কথা যে কোথাও সার সংকট নাই। সার সংকট যদি নাই হয় তাহলে এই যে ডিলারদের কাছে কিভাবে করে এই সার মজুদ হচ্ছে এবং সেটা আসলে কে দেখছে, কে ট্যাকেল দিচ্ছে, মানে এই জায়গাগুলোতে তো প্রশ্ন করা বা জবাবদিহিতার কোনো সুযোগ নাই। এবং দেখেন মানে কৃষকদের বাংলাদেশের কৃষি প্রধান দেশ, আমি আমার নিজের এলাকার কথা বলি, আমার নওগাঁতে একই অবস্থা। আমার মানে একেবারে প্রধান সেখানে পেশা হচ্ছে কৃষি, সেখানে অতিরিক্ত দামে কৃষকদের সার কিনতে হচ্ছে এবং বেশিরভাগ ক্ষেত্রে তারা সার কিনতেই পারছেন না, কারণ দোকানে গেলেই বলছে যে সার নাই। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে অসাধু যারা ব্যবসায়ী, যারা ডিলার, তারা কিন্তু এই সারগুলো কিনছে এবং তারা কিন্তু বেশি দামে অন্য জায়গায় বিক্রি করছে। এখন বিষয়টা হচ্ছে যে সরকার কিন্তু এই সারের জন্য ভর্তুকি দেয়, এই ভর্তুকিগুলো দেয় হচ্ছে আমার কৃষকরা যাতে সুলভ মূল্যে এই সারটা কিনতে পারে, কিন্তু এটা কিন্তু আসলে ভোক্তা আমার কৃষকদের কাছে যাচ্ছে না আলটিমেটলি। তাহলে এই যে সিন্ডিকেট বলা হচ্ছে, এই যে আমরা সবসময় বলতে শুনেছি বিএনপিকে এই ইশতেহার যখন তারা দিয়েছে বা নির্বাচনের আগে যে সবার আগে বাংলাদেশ, আমরা এখন দেখছি যে সবার আগে অলিগার্ক এবং সবার আগে সিন্ডিকেট, বিএনপির যেটা মোটো দেখছি। কারণ আপনি দেখেন যে জ্বালানি সংকট যখন হলো তখন আমরা দেখলাম যে বসুন্ধরার মতো একটা অলিগার্কের সাথে তারা হচ্ছে এককভাবে তাদের এই বেসরকারিকরণ করে দেওয়ার জন্য মানে আমদানিটা পুরোপুরি তাদের হাতে ছেড়ে দেওয়ার জন্য। তো সুতরাং এই জায়গাতে আমার মনে হয় যে সরকার যেভাবে করে আসলে এই যে সংস্কারটাকে একপাশে রেখে পুরো সিস্টেমটাকে যেভাবে করে আবার আগের স্টাইলে রান করাতে চাচ্ছে, এটাতে আসলে বাংলাদেশের যে একটা আকাঙ্ক্ষিত যে আমরা পরিবর্তন যেটা চেয়েছি, এবং বিএনপিও গত 17 বছর যে মাঠে আন্দোলন করেছে যে গণতন্ত্রের জন্য, এখন মনে হচ্ছে সেই গণতন্ত্র আসলে কোনো দেশটাকে সুন্দর করার কোনো গণতন্ত্র না, সেটা হচ্ছে নির্বাচন কেন্দ্রিক গণতন্ত্র তারা আসলে চাচ্ছিল। কারণ দেখেন নির্বাচনের আগে আমরা দেখলাম যে মনে হচ্ছিল যে শুধু একটা নির্বাচন হলেই মনে হয় বাংলাদেশ একটা বেহেশতে পরিণত হবে, কিন্তু আলটিমেটলি দেখলাম যে এখন আবার আমাদের যারা আমি যদি বলি যে ইকবাল হাসান মাহমুদ টুকু, তিনি বলছেন যে এই লোডশেডিং এটার মধ্যেই আমাদের থাকতে হবে। আমরা অর্থমন্ত্রীর কাছ থেকে শুনছি যে উনি বলছেন যে 2 বছরের আগে জ্বালানি সংকটের সমাধান নাই। তাহলে আপনারা যখন ম্যান্ডেট নিয়ে যখন 2/3 মেজরিটি নিয়ে আসলেন, আপনারা এসে তো এই কথা বলতে পারেন না যে আমাদের 2 বছর এভাবেই চলতে হবে, কারণ এটা তো আপনি নির্বাচনের আগে বলেন নাই। আপনি কি নির্বাচনের আগে বলেছেন যে আমরা কোনো সংকট সমাধান করতে পারবো না? আপনি তো ইশতেহারে বলে এসছেন যে আমরা সব ধরনের সংকট সমাধান করব, এবং সংস্কারের আলাপ আপনারা তুলতেই দেন নাই। আপনারা বলছেন এটা নির্বাচন হলেই সবকিছু সমাধান হয়ে যাবে। সুতরাং আলটিমেটলি বিষয়টা তো এরকম না। আপনার আজকে আমরা একটা প্রোগ্রামে গেছি, আজকে হচ্ছে একটা সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ, তাদের একটা প্রোগ্রামে গেছি, সেখানে আইনমন্ত্রী স্বয়ং উপস্থিত ছিলেন, আমিও সেই প্রোগ্রামে একজন প্যানেলিস্ট ছিলাম। তো তিনি বলছিলেন যে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে ওনারা কি করবেন, অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন, এই বলতেই দেখা গেল যে 2বার লোডশেডিং হলো। তো এই যে সরকার আসলে যে লোডশেডিং দেখতে পায় না, এবং এই জ্বালানি সংকটটা যখন হলো এবং এখন সার সংকট, এখন এই জায়গাগুলোতে তারা একটা অস্বীকার করবার রাজনীতি করে প্রথম দিকে, পরবর্তীতে বলে যে এটা আমাদের আসলে নাগালের বাইরে, আমাদের হাতের বাইরে। তাহলে একটা সরকার আপনি বলেন তো যে তারা দায়িত্ব নিল, বিএনপি তো নতুন কোনো সরকার না, তারা তো আগেও আসলে দেশ চালানোর পরিচালনা করেছে, সেই অভিজ্ঞতা তাদের আছে। তারপরেও তাদের এখন যেই ধরনের আমরা অবস্থা দেখছি, তাদের খুবই লেজে গোবরে অবস্থা। তারা আসলে এই সরকারটা কতদিন কিভাবে করে আসলে ঠিকভাবে পরিচালনা করবে এটা নিয়ে তাদের যে অবস্থা, এবং
এবং আপনি দেখেন আরেকটা খুব গুরুত্বপূর্ণ আগামী দিনে আসলে কি হবে হ্যাঁ, একটা একদমই। শঙ্কাও আছে। এবং আপনি দেখেন যে এই যে মন্ত্রিসভায় রদবদল হলো, মন্ত্রিসভার সাইজটা আপনি চিন্তা করেন, 51 সদস্য, মানে 51 জন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী আছে, এবং আরো 11 জন হচ্ছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং বিভিন্নভাবে 11 জন আছে। সুতরাং এই যে এত বড় একটা মন্ত্রিসভা তারা করলেন, এবং দেখা যাচ্ছে যে এমন মন্ত্রিসভা আছে যেটা খুব গুরুত্বপূর্ণ, সেখানে শুধুমাত্র প্রতিমন্ত্রী আছে আর কেউ নাই। আবার দেখবেন যে একটু কম গুরুত্বপূর্ণ, সেখানে দেখবেন যে 3 জন আছে, যে একজন মন্ত্রী এবং আর সাথে আরো 2 জন প্রতিমন্ত্রী। সুতরাং এই যে রদবদল, এই রদবদলগুলো আসলে কিসের মূল্যায়নের ভিত্তিতে হয় এটাও আমরা আসলে বুঝি না। এবং এইটা আসলে গত 6 মাসের মূল্যায়নেও যদি বলি, এরকম অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় আছে যারা খুব মিজারেবলি ফেল করেছে, তাদের ব্যাপারেও কিন্তু আমরা মনিরা শারমিন, আমি আপনার কাছে আবার আসবো। শিরিন সুলতান, আপনি শুনছিলেন মনিরা শারমিন বলছিলেন যে 6 মাসের যে অবস্থা অনেকটা লেজে গোবরে, সামনের দিনগুলো আরও শঙ্কা জাগায় কিনা সরকার দেশ ঠিকমতো পরিচালনার ক্ষেত্রে যে সূচক, সেখানে আসলে কতটুকুন সফলতা, এটি কি শুধুমাত্রই কি রাজনৈতিক কমিটমেন্ট পূরণ করার ক্ষেত্রে বা রাজনৈতিক বিরোধিতা, নানা কারণে রাজনৈতিক সমালোচনা, নাকি সত্যি হিমশিম খাচ্ছে সরকার? আসলে আমি প্রথমেই যে কথাটি বলতে চাই যে আমাদের বর্তমান সরকারের আপনি লক্ষ্য করবেন যে প্রথম থেকেই কিন্তু আমাদের সরকারের যারা আছেন মন্ত্রীরা কিন্তু বলে আসতেছেন যে আমরা এই সংকটে, হ্যাঁ আমাদের বিদ্যুৎ মন্ত্রী একবার বোধহয় বলেছেন যে বিদ্যুতের সেরকম সংকট নেই, তখন কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে আমাদের অর্থমন্ত্রী বলেন, আমাদের প্রধানমন্ত্রী বলেন, আমরা সবাই কিন্তু আমরা এই কথাটা খুব গর্বের সাথে স্বীকার করছি যে আমাদের এই সংকট আছে, আমরা এই সংকটটা আমরা আস্তে আস্তে মোকাবেলা করব, আমরা আস্তে আস্তে আমরা এই সংকট দূর করব। এটি কিন্তু এই সরকারের একটা বড় সৌন্দর্য, এটাকে বলুক আর না করুক, আমরা যে স্বীকারও করে নিচ্ছি। আমাদের অর্থমন্ত্রী বলছেন আমি 2 বছর আমার এই সংকট মোকাবেলা করবো, 2 বছর লাগবে। হ্যাঁ, অন্যান্য সময় কিন্তু আমরা দেখেছি যে অন্যান্য সরকারের সময় এই তথ্যগুলো স্বীকার করতেন না। হ্যাঁ, প্রথম দিকে যে আপনার বিদ্যুতের ভর্তুকি দিয়ে বিদ্যুৎ চালানো হয়েছে, পরবর্তীতে যখন আর পারছিলেন না তখন বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। এবং ওই সময় আপনি খেয়াল করবেন, আপনি ওই সময় দেখবেন যে বিদ্যুৎ পাম্পগুলোতে কীরকম ভিড় ছিল। হ্যাঁ, তেলের পাম্পগুলোতে কীরকম ভিড় ছিল। যখনই আপনার বিদ্যুতের দাম, আপনার তেলের দাম, অকটেনের দাম বাড়িয়ে দেওয়া হলো, তখন দেখবেন আস্তে আস্তে একদিনের মধ্যে লোকগুলো সরে গেল। অর্থাৎ এই যে একটা সরকারকে একটা বিতর্কিত করার একটা কৌশল, সরকারকে প্রথম থেকে আমরা দেখছি যে বিরোধী দল বলেন বা বিরোধী দলের ছত্রছায়া গুপ্ত যারা আছে, তারা এই সরকারকে বিতর্কিত করার একটা প্রচেষ্টা কিন্তু প্রথম থেকে নিয়ে নেমেছে। যে কারণে আমরা দেখি যে বিদ্যুতে ওই সময় যখন আমরা কোথায় সরকার ধন্যবাদ, বা সারা পৃথিবীতে যখন বিদ্যুতের আমেরিকার মতো জায়গায় যখন জ্বালানি তেলের দাম বেড়ে গেল, বিদ্যুতের দাম বেড়ে গেল, তখন কিন্তু বাংলাদেশে বিদ্যুতের দাম সহায়ক রেখেছে, অকটেনের দাম, পেট্রোলের দাম সহায়ক রেখেছে, সেই সময় কিন্তু বাড়ানো হয়নি। সেটা কিন্তু কেউ বলে না, কিন্তু মানে খারাপটা বলতে থাকে। এবং ওই সময় কারা ওইভাবে লাইন ধরে থেকে সকল একজনই 3-4 জায়গা থেকে বিদ্যুৎ, মানে ওই আপনার অকটেন নিয়ে, পেট্রোল নিয়ে একটা লাইন ধরে এই মাথা থেকে ও মাথা পর্যন্ত লাইন ধরে দেখেছে যে বিদ্যুতের পেট্রোলের তেলের কী সংকট। আসলে আমাদের মনে হয়েছে প্রথম থেকেই এই সরকারকে বিতর্কিত করার জন্য এই নতুন একটি সরকার এসছে, এই সরকারকে যাতে ব্যর্থ করার জন্য একটা চক্র প্রথম থেকে এই ধরনের কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। আপনি দেখেন যে আমার বোন যে বললেন যে সারের সংকটের কথা, সারের সংকট আমরা এখন দেখছি যে সারের সংকট, যেখানে একটা জায়গায় দেখলাম যে সার লুট হয়েছে, সেখানে যে পরিমাণ সার থাকার কথা ছিল, মানে 4000 মতো বস্তা থাকা দরকার ছিল, সেখানে ছিল যে 200 মতো বস্তা ছিল। তো সেখানে সংকট তো কিছু আছেই। আমাদের যে সরকার আসার পরে আমরা যেখানে প্রথম থেকে বলে আসছি যে সরকারের গত 17 মাস আপনার অন্তর্বর্তীকালীন সরকার ছিল, সেটা কিন্তু তারা সেভাবে বলেনি। কিন্তু আমরা সরকারে থাকার আগেও বলেছি, এখনও বলছি যে হাজার হাজার বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়ে গেছে, ব্যাংকগুলি শূন্য, আমাদের বিভিন্ন জায়গায় আমরা একটা বড় ধরনের বিপর্যয়ের মধ্যে পড়েছি। আপনার প্রতিষ্ঠানগুলোকে এখনই যদি আপনি বলেন যে প্রতিষ্ঠানগুলো এইভাবে চলছে না কেন, আপনার একটা সরকারের কিছু প্রাইম মিনিস্টার, মানে তথাকথিত প্রধানমন্ত্রী, তিনি চলে গেছেন দেশের বাইরে, বা তার সাথে কিছু এমপি
এমপি মন্ত্রী চলে গেছেন, তার সাথে সমস্ত লোকজন কিন্তু রয়ে গেছে দেশে, এবং তারা কিন্তু ইতিমধ্যে সরকারের প্রশাসনের বিভিন্ন জায়গায় তারা এখনও ছড়িয়ে ছিটিয়ে আছে, বিভিন্ন প্রতিষ্ঠানে তারা ছড়িয়ে ছিটিয়ে আছে। এখন একটি নতুন সরকার এসে এক রাতারাতিতে সমস্ত কিছু পরিবর্তন করা সম্ভব না। আমরা আস্তে আস্তে সেটা করছি। আপনি দেখেন যে ইতিমধ্যে সেই আপনার ওই অন্তর্বর্তীকালীন সরকার সেগুলো কিন্তু করে যায়নি। আপনার 24-এর আন্দোলনে যারা এই পুলিশ বলেন, বিভিন্ন র্যাব বলেন, বা বিভিন্ন সরকারের প্রশাসনের আইনশৃঙ্খলা বাহিনী যারা এই আমাদের সরাসরি আমাদের এই যে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, তারা যে আমাদের 24-এর গণ আন্দোলনে যারা আমাদের ছাত্র সমাজের, আমাদের জনগণের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল, সেই জঞ্জাল কিন্তু অন্তর্বর্তী সরকার 17 মাসে সরিয়ে যায়নি। আপনি এখন লক্ষ্য করে দেখবেন সেই পুলিশ কর্মকর্তাদের এখন বদলি, এখন তাদের আপনার ইয়ে করা হচ্ছে, রিটায়ারমেন্টে দেওয়া হচ্ছে, তাদের জব দিয়ে আওতায় আনা হচ্ছে। কাজে এই যে 5 মাসের সরকারকেই, এই 6 মাসের সরকারকে কিন্তু সমস্ত জঞ্জাল মাথায় নিয়েই কিন্তু সমস্ত কিছু আপনার পরিচালনা করতে হচ্ছে, যে কারণে কিন্তু হঠাৎ করে একটা বড় ধরনের চাপ আমাদের এসে গেছে। আমাদের লোক নেই, 17 বছর আমাদের দলের মানে আমরা আমাদের নিরপেক্ষ কোনো লোক আমরা নিয়োগ দিতে পারিনি। সমস্ত দলীয় লোকগুলো তারা প্রশাসনে ছিল, বিভিন্ন প্রতিষ্ঠানে তারা ছিল। আমরা একটা জায়গা থেকে যদি আপনি প্রতিষ্ঠানকে যদি আপনি নিরপেক্ষ করতে হয়, আপনার যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে আমাদের যদি নিরপেক্ষ করতে হয়, আমলাদেরকে যদি নিরপেক্ষ করতে হয়, আমাদেরকে সময় দিতে হবে, সময় নিতে হবে। সে কারণে আপনার হঠাৎ করে একটা এবং আমাদের এই ইরান ইসরায়েলের যুদ্ধটা আমাদেরকে অনেকটা বেশি ব্যতিব্যস্ত করে ফেলেছে। সে কারণে আমি মনে করি যে আমাদের যে সংকটটা সেটা সাময়িক সংকট। আজকে আপনার সাক্ষাৎকারে দেখেন আমাদের অর্থমন্ত্রী বলেছেন যে আমাদের 2 বছর সময় দিতে হবে, এবং তিনি প্রথম থেকে এই কথাটা বলে আসছেন। আপনার বিদ্যুতের সংকটের কথা এখন প্রথম থেকে বিদ্যুৎ মন্ত্রী যাই বলুক না কেন, তিনি কিন্তু বলেছেন যে আগামী শীতের আগে আমি কিন্তু আমরা বিদ্যুৎ এভাবে স্বাভাবিক করতে পারবো। প্রশ্ন হলো যে 6 মাস তো হলো, 6 মাসে কি হলো? 6 মাসে যেটা বললো, প্রথম দিকে তো আমাদের এই সংকটটা ছিল না। সংকটটা কিন্তু শুরু হয়েছে গত এক মাস ধরে, বেশি সংকটটা আপনার গ্যাসের সংকট। এখন আস্তে আস্তে আপনার ধরেন আপনার যে আপনার গ্যাস আনা হচ্ছে, আপনি এলপিজি এখন আনা হচ্ছে, যেখানে 3 ধরনের 22 টাকা দরকার, সেখানে মাত্র 2টো এসছে। তা আমাদেরকে যদি আপনি একটু ত্যাগ স্বীকার করেই কিন্তু আপনাদের দেশে আমাদেরকে চলতে হবে। আপনার যেখানে হাজার হাজার কোটি টাকা বাইরে পাচার হয়ে যাওয়ার পরে আমরা সেখান থেকে দেশটাকে 17 মাসে এবং অন্তর্বর্তী সরকারের 17 মাসে কিন্তু কোনো পরিস্থিতি তারা মূল পয়েন্টে কিন্তু তারা যায়নি। হ্যাঁ, সেটা যদি আমরা তাৎক্ষণিকভাবে যদি 3 মাসের মধ্যে নির্বাচন হতো, এবং 3 মাসের মধ্যে যে নির্বাচন হওয়ার কথা ছিল, সেই 3 মাসের মধ্য দিয়ে যদি আমরা যে নির্বাচিত সরকার যদি আসতো, আমার মনে এতটা বিপর্যয়ের মধ্যে পড়তাম না। কারণ আমরা দেখেছি যে 17 বছরে যে এরকম লুটপাট হয়েছে, গত 17 মাসেও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা দেখেছি যে যারা এই নির্বাচনটা সঠিক সময় দিতে দেয়নি, এবং যারা মনে করেছে যে অন্তর্বর্তীকালীন সরকারকে আরও 5 বছর রেখে এই সরকারকে মানে টিকিয়ে রাখার যারা চেষ্টা করেছে, তারাই কিন্তু আজকে কোনো রকম জনগণ যেখানে আমাদের সহ্য করে আমাদের সরকারকে এগিয়ে নিতে চাচ্ছে, আমরা দেখছি যে বিরোধী দল থেকে আমরা বরং সেই ধরনের সহযোগিতা পাচ্ছি না, বরং তারা জনগণকে উস্কে দিচ্ছে, এবং তারা রাজপথে জনগণের আগে তারা রাজপথে নেমে রাজপথকে গরম করতে চাচ্ছে। এটা হচ্ছে তাদের একটা কৌশল। তাই মনে করি যারা আমাদের যেটা ভয়, যে যারা ওই সময় গুপ্ত ছিল, আওয়ামী লীগের 17 বছর যারা গুপ্ত ছিল, আওয়ামী লীগের ছত্রছায়া থেকে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে, এখন আবার আমরা দেখছি যে বিরোধী দলের নামে আছে, আবার এখন আমরা দেখছি যে যারা ওই সময় মানে প্রকাশ্যে ছিল, তারা এখন গুপ্ত থেকে আবার এই সরকারকে বিতর্কিত করার জন্য বিভিন্ন ধরনের, বা যারা এখন গুপ্ত আছে তারা অনেক চক্রান্ত, ষড়যন্ত্র, নানাভাবে অস্থিতিশীল করার একটা চেষ্টা সরকার যাতে ব্যর্থ হয়, সে ধরনের একটা প্রক্রিয়া আছে। বিরোধী দল বিশেষ করে রাজপথে নেমে জনগণ কুশকে দেওয়া, নানা ধরনের কথাবার্তা যেটি আসছে। বিরোধী দলও সংগতিপূর্ণ বা সহযোগিতামূলক যে আচরণ সেটি তারা প্রত্যাশা করে, সেটি নেই। আপনার কি মনে হয় যে কেন এই পরিস্থিতি তৈরি হলো তো 6 মাস? দেখেন, সরকারের 6 মাসের মূল্যায়ন আমরা করছি, তো সেখানে আমি জানি না যে ব্যর্থতাকে ব্যর্থতা বলাটাই সঙ্গত। মানে এখানে বিরোধী দল কি বললে আসলে তারা খুশি হয়, এটা তো আমি আসলে বুঝতে পারছি না, এবং বিরোধী দল নিশ্চয়ই সরকারের ভাষায়ও কথা বলবে না। তো সেই জায়গা থেকে আমি জানি না, গুপ্তের কথা বললেন, আপনি খেয়াল করে দেখেন যে বিএনপির এরকম অনেক নেতাকর্মী যারা তৃণমূলের একেবারে, তারা যেরকম হামলা মামলা জেল জুলুমের শিকার হয়েছেন, এবং এমন অনেক সংসদে এরকম অনেক মানুষকে আমরা এবার দেখছি
যারা অনেক অনেক ক্ষেত্রে গুপ্ত হয়েছিল। এবং আপনি দেখেন এমন অনেকেই এমপি হয়েছে যাদের আপনি কখনোই দেখেন না, চেনেনই না। তারা ছিল না, যারা বিদেশে ছিল তারা কি গুপ্ত হয়েছিল না? তারা তো ছিল না। সুতরাং এই গুপ্তের কথা যখন বলে তখন কিন্তু বিএনপির নিজের গায়েও লাগে, এটা বুঝতে হবে। আর আমি জানি না গুপ্তের কথা হয়তো জামায়াতে ইসলামের কথা বলছে। এখন বিষয়টা হচ্ছে যে এই জায়গা থেকে আওয়ামী লীগের সময় যেই ধরনের দমন পীড়নের মধ্যে দুটি দলই বড় দুটি দলই আসলে ছিল, তাদের নানান কারণেই আসলে নানান ধরনের স্ট্রাগল করতে হয়েছে। সেটার কথা যদি বাদ দেন, এই জায়গা থেকে আমার মনে হয় যে দায়টা এড়ানোর, মানে এই যে বিরোধী দল বললেই এক ধরনের নেতিবাচক ব্যাপার, যে মানে সাধারণ জনগণকে উস্কে দিচ্ছে, তাহলে বিরোধী দল যদি সাধারণ জনগণকে উস্কে দেওয়ার ক্ষমতা রাখে তাহলে তো এটা ভালো, মানে সরকারের সমর্থন কমছে, মানে বিষয়টা তো এরকম। তো সরকারের তাহলে এই জায়গা থেকে এটা আসলে তাদের একটা অ্যালার্মিং জায়গা হতে পারে যে জনগণ কিন্তু তাদের বিরুদ্ধে চলে যাচ্ছে, সুতরাং তাদের হচ্ছে আসলে জনতুষ্টিমূলক কাজকর্ম করতে হবে। তো এই জিনিসগুলো তো আসলে এভাবে বুঝতে হবে। আরেকটা আপা বললেন যে সঠিক সময়ে এই 3 মাসের মধ্যে যদি নির্বাচন হতো তাহলে এই জিনিসগুলো হতো না। আমরা ছোটবেলায় একটা গল্প পড়েছি, ওই ধরেন যেই গল্পই মানে রচনা মুখস্থ করছে একটা, হ্যাঁ, কুমির। তো এখন গরু রচনা দিলেও দেখা যাবে যে কুমির পর্যন্ত নিয়ে যায়, ওই কুমিরকে পানিতে নামায় খাঁচকাটা পর্যন্ত নিয়ে যেতে হবে। তো আমি দেখি বিএনপির সবারই আসলে এই যে নির্বাচনটা একটা হচ্ছে ওই কুমিরের খাঁচকাটার মতো মনে হয় আমার। কারণ হচ্ছে এই নির্বাচনটাই সর্বরোগের ওষুধ, এটা আগেও ছিল, এখনও ওনারা বলছেন যে 3 মাসের মধ্যে নির্বাচন হলে হয়তো সব ঠিক হয়ে যেত দেশটা। এখন এই জায়গাগুলোতে আমার মনে হয় যে নিজেদের আত্মসমালোচনার জায়গা ওপেন করা দরকার। যেমন দেখেন, আমি যদি বলি যে এই যে কোন জায়গাটাতে আমরা আসলে মানে একটু সন্তুষ্ট হতে পারবো, আপনি দেখেন ব্যাংক দখল যেভাবে করে দখল হয়েছে, এবং আপনি দেখেন যে গভর্নরকে আমরা তো ইন্টারিম সরকারের সময় সবচেয়ে বেশি শুনেছি মব, হ্যাঁ, এই কথাটাই আমরা সবচেয়ে বেশি শুনেছি। কিন্তু আমরা দেখলাম যে এই বিএনপি সরকারের আমলে স্টেট স্পন্সর্ড মব হলো। আমরা দেখলাম স্টেট আসলে দাঁড়িয়ে থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সেখান থেকে উৎখাত করে তারপরে এখন তাদের দলীয় গভর্নর দিয়েছে, এখন সবকিছু ঠিক আছে। এবং আপনি দেখেন যে এই যে পুরোপুরি যে চাঁদাবাজি এবং বাজার সিন্ডিকেটের যে একটা অভয়ারণ্য বাংলাদেশে এখন তৈরি হয়েছে, এইটা এখানে কারা আছে আসলে? আপনি দেখেন সাধারণ মানুষের সাথে আপনি কথা বলেন, আপনি দেখবেন যে সবাই অতিষ্ঠ। আপনি জাস্ট আপনার এই চ্যানেল থেকে নেমে জাস্ট নিচে যাবেন, যে কোনো একটা চায়ের দোকানে আপনি জাস্ট কথা বলবেন যে তোমার কি চাঁদা দিতে হয়, টাকা দিতে হয়, আপনি বলবেন যে হ্যাঁ অবশ্যই। তো সেই জায়গা থেকে এবং চাঁদা কে নেয় এবং তাদের যে সিন্ডিকেট এবং সেই ভাগ তো আসলে ওপর পর্যন্ত যায়। কারণ আমরা দেখেছি যে তখন নির্বাচনের আগে আমরা দেখেছি যে পানি আমাদের মন্ত্রী যিনি অ্যানি ভাই, তিনি আমরা দেখেছি ওনারা বলছিলেন যে কিভাবে করে আরো অভিনব উপায়ে চাঁদাবাজি করা যায় যাতে মানুষ না জানে, মানুষ যাতে প্রশ্ন না তুলতে পারে, সেই ধরনের তরিকা ওনারা বের করছিলেন। সুতরাং এই জিনিসগুলো আসলে অনেক বলেছি আমরা। কিন্তু দেখেন এই যে প্রাতিষ্ঠানিক দলীয়করণের যেরকম একেবারে এমন একটা উচ্চতায় চলে গেছে, যেখানে এমন কোনো প্রতিষ্ঠান মনে হয় আমরা এখন খুঁজে পাবো না যেটা দলীয়করণ হয় নাই। আপনাদের মিডিয়াও দখল হয়ে গেছে সবকিছু, আপনারা জানেন। এবং দেখেন এর থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে বাংলাদেশে মানুষের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা, মানুষের তো নিরাপত্তা নাই। আপনি রংপুরের ঘটনাটা খেয়াল করেন, এক পরিবারের 4 জন মানুষকে কিভাবে করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এবং যার পিছনে মাদক একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা শুনছি। কিন্তু এই দেখেন মাদক কি বাংলাদেশে কি এই ইয়াবা, এটা কি বাংলাদেশের কোনো জিনিস? বাংলাদেশে কি এটা উৎপাদন হয়? তাহলে কোথা থেকে হয়? আন্তর্জাতিকভাবে এটা দেশের সীমান্ত দিয়ে আসে। এটা কোন জায়গা দিয়ে আসে এটা আমরা জানি, কক্সবাজার দিয়ে আসে। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের তো মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি তো তার তো বাড়ি ওই এলাকায়, তাহলে এই জায়গা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী আসলে এমপি বলেছেন যে তার বাড়ির সামনে বিএনপির একজন এমপি সংসদে দাঁড়িয়ে বলেছে যে স্বরাষ্ট্রমন্ত্রী কেন এইগুলো আসলে দেখছেন না, তার বাড়ির পাশ দিয়েই তো আসলে এই মাদক আসে। তো এইখানে আসলে মাদকের ব্যাপারে আসলে সরকারের কিভাবে করে জিরো টলারেন্স আমরা কি দেখতে পাচ্ছি কিনা? আপনি দেখেন এইটার কারণে যেভাবে করে আসলে এক পরিবারের 4 জনকে খুন করা হলো, এটা কিন্তু খুবই ভয়াবহ, এবং বাংলাদেশের প্রতিটি মানুষের মনের মধ্যে কিন্তু একটা ভয় ঢুকে গেছে। তো এই জিনিসগুলো কিন্তু আসলে অ্যাড্রেস করতে হবে। শুধু বিরোধী দলের উপরে যদি দায় দিয়ে দেওয়া হয় যে বিরোধী দল আসলে সমালোচনার জন্য সমালোচনা করে, আমার মনে হয় সেটা ঠিক হবে না। এই সমালোচনাগুলো তাদের অ্যাকনলেজ করা উচিত এবং তাদের আসলে সঠিক পথে আসা উচিত। আমি আপনাকে আরও বলি, 300টির এই 6 মাসে 300টিরও বেশি হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। বিএনপির নিজেদের মধ্যে
অন্তঃকন্দলের ঘটনা ঘটেছে হচ্ছে 200টিরও বেশি এই 6 মাসে, এবং গণপিটুনি যেটাকে মব বলা হতো এই ইন্টারিম সময়ে, এখন তো সেটাকে আবার মব বলা হবে না, এখন এটাকে গণপিটুনি বলা হয়। তো এইটাতে মারা গেছে 134 জন, এটা গত 6 মাসের হিসাব আমরা দিলাম। সুতরাং এই জায়গাগুলোতে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলি, মাদক বলি, চাঁদাবাজি বলি, কোনো জায়গাটাতে কিন্তু আমরা কোনো স্বস্তির জায়গা পাচ্ছি না। এবং আপনি আরো চাঁদাবাজি প্রসঙ্গ তুলেছেন, সেখানে আপনি জানেন যে একজন পুলিশ কর্মকর্তার অডিও ভাইরাল হয়েছে, তিনি বলেছেন যে একটি রাজনৈতিক সমঝোতা দরকার বা রাজনৈতিক সিদ্ধান্ত দরকার। তাহলে এর পেছনে আসলে কারা? এটা তো আসলে এটা তো মানে বলার অপেক্ষাই রাখেন। আমি তো বললাম যে এখানে যখন একজন এখন যিনি মন্ত্রী, তিনি কিছুদিন আগ পর্যন্ত বলছিলেন যে চাঁদাটা আসলে একটু রয়ে সয়ে করতে, বুঝে শুনে করতে, যাতে মানুষ আসলে এত বেশি না জানে। তো এই জায়গাতে আসলে চাঁদার ভাগ তো আসলে আমি জানি না, মানে আগে কি আসলে দেশের বাইরে চাঁদার ভাগ যেত কিনা, এখন তো সবাই দেশেই। তো চাঁদার আসলে কোন পর্যায়ে যায়, ভাগ আসলে কারা কারা পায়, কোন পর্যন্ত যায়, এটা আসলে আমরা জানি না, সরকারের কোন পর্যন্ত যায়। এটা আপনারা খবর নিলে আরো ভালো বুঝতে পারবেন। আরেকটা ব্যাপার যদি বলি যে দেখেন, এই যে বিরোধী দল হিসেবে আমাদের সবসময় দায়ী করা হয়, বিরোধী মতের উপর দমন পীড়ন আমরা ভেবেছিলাম 5 আগস্ট পরবর্তী সময় আর আসবে না, এই ঘটনাগুলো ঘটবে না। কিন্তু আমরা যদি 180 দিনের মূল্যায়ন করতে যাই, আমরা দেখলাম যে হবিগঞ্জে আলিফের একটা চোখ নষ্ট হয়ে গেল, এই ধরনের ঘটনা ঘটলো। এবং যারা এই ঘটনার পেছনে, তারা সরকার দলীয় ছাত্র সংগঠনের, তাদের একদম চিহ্নিত, আপনারাই রিপোর্ট করেছেন, তারা নিজেরা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছে এবং এটা চিহ্নিত তারা। এবং আমাদের পক্ষ থেকে যখন মামলা করা হয়েছে, তারা কিন্তু আগাম জামিন নিয়ে এখন কিন্তু তারা ঘুরে বেড়াচ্ছে। সুতরাং এই যখন পরিস্থিতি, এবং শিক্ষাঙ্গনে আপনি সন্ত্রাসের ব্যাপারটা যদি দেখেন, আমরা দেখেছি এর আগে হেলমেট বাহিনী, আপনার মনে থাকার কথা আওয়ামী লীগের সময়, আবার আমরা এই সময়ও কিন্তু সেই ঘটনার পুনরাবৃত্তি দেখছি। আমাদের যুবদলের নয়ন ভাই, তিনি আমাদের সহযোদ্ধা জুলাই গণ অভ্যুত্থানে, কিন্তু তাকে দেখছি আমরা হেলমেট পরে বিভিন্ন ক্যাম্পাসে তিনি ঘুরে বেড়াচ্ছে, ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করছেন। তো এই পরিস্থিতি আপনি দেখেন কোনটা আসলে সন্তোষজনক। এখন এই 180 দিনের পর্যালোচনায় আমার মনে হয় বিএনপির জন্য এটা একটা ওয়েক আপ কল, সরকারের জন্য একটা ওয়েক আপ কল, যে আমরা বরং আজকে আমাদের সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি কোন কোন জায়গায় আপনাদের আসলে ভুলগুলো হচ্ছে। এই জায়গাগুলোতে শুধুমাত্র বিরোধী দলের সমালোচনা না করে, বিরোধী দল উস্কে দিচ্ছে এই ধরনের অদায়িত্বশীল কথাবার্তা না বলে, আমার মনে হয় যে এই সমস্যাগুলো অ্যাকনলেজ করা সরকারের খুব। মনে হয় রাজনৈতিক ঐক্য হলে বা রাজনৈতিক একটি সমঝোতা বোঝাপড়া থাকলে এই অপরাধ বলেন, চাঁদাবাজি বলেন, যেগুলো আছে সেগুলো আসলে কতটা নিয়ন্ত্রণ সম্ভব? বাংলাদেশের এই যে আর্থসামাজিক যে প্রেক্ষাপট, সেখানে রাজনীতিবিদরা বা রাজনৈতিক দলগুলোর কি ভূমিকা থাকতে পারে? দেখেন, রাজনৈতিক ঐক্য এখানে যতটা না গুরুত্বপূর্ণ, তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে দলীয় কাঠামো। একটা রাজনৈতিক দলের জবাবদিহিতা নিয়ে আসা রাজনৈতিক দল, হ্যাঁ অবশ্যই, মানে কারণ হচ্ছে যে আপনি যেই সাধারণ মানুষের ম্যান্ডেট নিয়ে সরকারে বসছেন, সরকারে বসার পরে বা তার আগে পরে এই আপনাদেরই লোকজন পুরো কাঠামোর মধ্যে যারা আছে, তারাই সাধারণ মানুষকে নিষ্পেষণের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে, তাদের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে, জুলুম করে টাকা পয়সা নিচ্ছে, চাঁদাবাজি করছে। তো এই জিনিসটা তো আসলে আপনার দলের আসলে অর্থনৈতিক কাঠামোটা কেমন এবং কোথা থেকে আপনার টাকা আসে, এই জায়গাগুলোতে তো আপনার যারা আমি যদি বলি যে এটা বিএনপির মতো বুর্জোয়া দলের জন্য এটা খুবই কঠিন। কারণ হলো আমরা সবসময় আসলে, আপনি দেখেন একটা তৃণমূলের বিএনপির যিনি কর্মী, তিনি আসলে কি করেন, তাদের তো কোনো পেশা নাই। আপনি দেখেন যে আমাদের মানে আমরা তরুণ রাজনৈতিক দল, আমাদের প্রত্যেকেই কিছু না কিছু করে, হয় ছোট একটা ব্যবসা করে, অথবা চাকরি করে, অথবা মানে কোনো না কোনো একটা প্রফেশনের সাথে জড়িত। কিন্তু রাজনীতিটা যখন আসলে পেশা হিসেবে নেওয়া হয় এবং অর্থপ্রাপ্তির একটা মেশিন হিসেবে নেওয়া হয়, তখন কিন্তু আসলে এই সংস্কৃতির পরিবর্তনটা হচ্ছে না। এবং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে দল থেকে এই জায়গাটা আসতে হবে যে আমরা আসলে এই ধরনের রাজনীতি করব কিনা। কারণ আপনি সাধারণ মানুষের উপরে এই জুলুম করে, এই চাঁদাবাজি করে আপনি আর কয়বার ক্ষমতায় আসতে পারবেন না তো। এবং এটা তো আমরা আপনাদের করতে দিব না। বিরোধী দল হিসেবে আপনারা যতই আমাদের যা কিছু বলেন, আপনি চাঁদাবাজি করে তো আসলে দল চালাইতে পারবেন না। এবং আপনারা দেখেন, এবং সবচেয়ে বড় কথা কি, যে এই রাজনৈতিক দলগুলোর যারা বড় রাজনৈতিক দল, তাদের কথাই বলছি, তাদের কিন্তু জনগণের সাথে একটা বিচ্ছিন্নতা আছে। তারা ভাবে জনগণ মানে তাদের রাজনৈতিক যারা নেতাকর্মী, তারাই হচ্ছে জনগণ, কিন্তু সাধারণ মানুষের সাথে তাদের আসলে সম্পর্ক নাই। তারা কি ভাবছে এটা আসলে তাদের জানতে। মনিরা শারমিন, আমি আপনার কাছে আবার আসবো। শিরিন সুলতানা, আপনি শুনছিলেন মনিরা শারমিন বলছিলেন যে চাঁদাবাজি প্রতিষ্ঠানগুলো না দাঁড়ানো, দলীয় কাঠামোর যে সংস্কার কাঙ্ক্ষিত সেগুলো না, জবাবদিহিতা না থাকা, নেতাকর্মীদের প্রতি নিয়ন্ত্রণ না থাকা, নানা কারণে এখন মানুষের আমি যেটা বলছিলাম যে আমরা যেটা বলেছিলাম যে বিএনপি প্রথমেই বলেছিল যে আমরা
যেটা বলে যে নির্বাচনী ইস্তেহারের কথা, হ্যাঁ আমরা তো বলি না যে 6 মাসে সকল সমস্যা সমাধান করব। হ্যাঁ আমরা বলি যে আমাদের মেয়াদ তো 5 বছর, আমরা চেষ্টা করব আমাদের যে নির্বাচনী ইস্তেহার ম্যাক্সিমামগুলো আমরা ফুলফিল করি, ইনশাআল্লাহ আমরা সেটা করব। হ্যাঁ আর একটা কথা হলো যে নির্বাচনের কথা তো আমরাই বলবো, কারণ আমরা জানি যে নির্বাচন দিলে, নির্বাচনের প্রক্রিয়া নির্বাচন দিলেই আমরা মানে নির্বাচিত হয়ে আসতে পারবো। যারা নির্বাচিত হয়ে আসতে পারবে না, যাদের সংগঠন নাই, যাদের দল নাই, তারাই তো চাইবে না নির্বাচনটা হোক, যে কারণে 3 মাসে নির্বাচন 17 মাসে গেছে। এবং যারা আপনার আজকে চাঁদাবাজির কথা বলে, এনসিপির চাঁদাবাজি তো আমি মনে করি যে এই যে বলে না যে 17 বছর আওয়ামী লীগ যা না করেছে, এনসিপি বা তাদের ইয়েরা 17 মাসে তার চেয়ে বেশি চাঁদাবাজি করেছে। হ্যাঁ এবং সেখানে বলেন তো আমাকে একটা চাঁদাবাজির কথা বলেন। চাঁদাবাজি না, আপনারা তো চাঁদাবাজি দরকার হয়তো, আপনারা তো ওপেনের দরকার নেই। আপনারা সচিবালয়ে বসে থেকে আপনাদের উপদেষ্টারা আপনাদের চেহারার দিকে তাকান না, আপনার চেহারা আপনাদের যাদের কথা বলছেন, আপনাদের যে নেতাদের চেহারার দিকে তাকান না। আপনার যে সজীব মাহমুদ ভুঁইয়া আপনার এখনো তো দেখায়, আপনি আমাকে কথা বলতে দেন। আপনি এই যে এখন যে ফেসবুকে আসে সজীবের চেহারা, ওই সময়ের চেহারা, একটা স্যান্ডেল পরা, আর যখন জামাতারে চেহারাটা কি ছিল, হাজার হাজার কোটি টাকা বাইরে পাচ্ছে। আপনি আমাকে কথা বলতে দেন প্লিজ, আপনি আমাকে কথা বলতে দেন। আপনি কথা বলতে দেন, আপনি কথা বললে আপনি কথা বলছেন, আপনার কথা বলি নাই, আপনি কথা বলছেন, একটা কথা আমি কিন্তু বলি নাই। না আপনি চুপ করেন, আপনি চুপ করতে হবে, আপনি চুপ করতে হবে। আমি কথা বলেছি, আপনি আমার বিএনপি নেতা তার চাঁদবাজ মানে আমি কিছু বলিনি। আপনি চুপ করেন, আপনি বলেন, আপনার কথা সবাই বলবেন না, আপনি আপনার কথা সবাই বলেন। আপনি আমার সময় কেন কথা বলছেন, আপনি আমার সময় কেন কথা বলছেন, আপনি কথা বলেন, আপনি দিচ্ছেন কেন? আমি তো একটা কথা বলিনি, আমি তো আমার কথা বলছি, আমি তার প্রত্যেকটা কথা। আপনি আমার তৃণমূলের নেতা কর্মীদের বলছেন আপনাদের প্রফেশন আছে, আপনি বলতেছেন আপনার নেতা কর্মীদের প্রফেশন, কোথায় প্রফেশন আছে তাদের? না আপনি বলেন কোথায় প্রফেশন আছে তাদের? আপনি নাম ধরে বলেন, কোথায় গেল? আর আপনি আমার বলতেছেন আমার নেতা কর্মীদের নাকি তৃণমূলের নেতা কর্মী নাকি চাঁদাবাজি করে চলে? আপনি কিভাবে বলতেছেন? আপনি এখানে বসে থেকে আপনার কথা তো বললে হবে না? আপনি আমার কথা তো উত্তর দিচ্ছেন না, আপনি চুপ করেন, আপনি চুপ করতে হবে। আপনি আমার কথা শুনে উত্তর দিবেন না, আপনি আপনার কথা থাকলে আপনার সাথে আপনি কথা বলবেন না। আমি মিথ্যা বলি সত্য, আপনি পরে বলবেন। আপনি মিথ্যা বলছেন এখানে বসে থেকে। আপনি জনগণ আপনাদের চেহারা কি ছিল আমরা দেখি নাই? হ্যাঁ আপনি বলেন, আপনাদের চেহারা কি ছিল, কেমন ছিল বলেন? আপনাদের নেতাদের চেহারা আমরা দেখি নাই? মানে আমরা তো শুনি সিনেমার কথা শুনি, তারপরে 30 লাখ টাকা, আপনি 30 লাখ টাকা করতে গেছিলেন, আপনারা ছাত্র ছিলেন। কোথা থেকে 30 লাখ টাকা? আপনাদের যাই নির্বাচনী ইস্তেহারে আপনাদের যে হলফনামা দিয়েছে, এই টাকা কোথা থেকে আসলো? একটা স্টুডেন্ট হ্যাঁ, আর আপনাদের সজীব মাহমুদ হাজার হাজার কোটি টাকা পাচার করতে চেহারা থেকে বোঝা যায় না? যে জুতা পরে 20-25 হাজার টাকা জুতা, যার বাবার ঘরে চাল নেই, সেখানে একজন অ্যাডভাইজারে থাকবে। আর আমার নেতা কর্মীদের দেখলে আপনাদের আমার স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির সামনে আপনি জানেন না ইয়াবে কথা তৈরি হয়? ইয়াবে এখন বাংলাদেশে তৈরি হয়, আপনি কোথা থেকে জানেন না? আপনি কেন গত কয়েকদিন তো ক্যারেন্সি করতে আপনি ধরে নাই? ক্যারেন্সি করতে ধরে নাই, উনি জানে না কেন বাংলাদেশে ইয়াবা তৈরি হয় না? ও মানে তার মানে সীমান্ত দিয়ে কোনো ইয়াবা আসে না? আসে, কিন্তু বাংলাদেশে তৈরি হয়, সেটা আমি বললাম। আপনি কথা বলবেন না, আমি কথা বলছি, আপনি শুনেন। আপনি পরে উত্তর দিবেন, আপনি পরে উত্তর দিবেন। আমি চলে যাবো এখান থেকে। উনি কথা বলছেন, কেন কথা বলবো? তার কথা শুনে কথা বলবেন, সে কেন কথা বলবে না? আপনি তো বলতে সে কেন কথা বলবে? আপনি কথা বলবেন কেন? আপনার কথা আমি সবটা শুনছি, আপনি উত্তর দেবো। আপনার ভালো লাগলে আপনি আবার উত্তর দেন। রেফারেন্স দিয়ে কথা না, আপনি রেফারেন্স দিয়ে কথা বলতেছি না, আপনি বলছেন। আমি রেফারেন্স ছাড়া কথা বলিনি। আপনি আপনাদের চেহারা আপনাদের নেতা এনসিপি দলটা হলো কতদিন? চেহারা নিয়ে কথা বলবেন কেন? আপনি এনসিপি দলটা গঠন হলো কতদিন? তার মধ্যে আস্তে আস্তে তারা আপনার নির্বাচনী স্তরে এত টাকা, তার ভোট ছিল এত টাকা, তারা ওই যে কি যেন মাসুদ না কে যেন, সে বাংলা কেন ইসলামী ব্যাংক থেকে 2 কোটি তার ওয়াইফের নামে লোন নিয়েছে। হ্যাঁ, আবার তার নির্বাচনী স্তরে দেখছে তার 30 লক্ষ টাকা তার আয়, কিন্তু তার ওয়াইফের নামে আছে 2 কোটি টাকা ইসলামী ব্যাংকের লোন। সেটা নির্বাচনী নেতা দেয় নাই।
হ্যাঁ। আমার কথা হলো না, ছেড়ে আপনি কথা বলতে দেন, আপনি যদি বলেন আপনার দলে আপনি তর্ক করার জন্য এখানে আসছেন, আপনি কথা বলতে দিচ্ছেন না কারো কিছুর জন্য। না, আপনি কথা বলেছেন, আপনি সাথে কথা বলি, আপনি আমার কোনো কথা থাকলে আপনি সেটার উত্তর দিবেন। আপনি অসম্মান করতে না, পারেন আপনি কিছু অসম্মান করছেন। আপনি আমার নেতা তৃণমূলের নেতাদেরকে বলতেছেন যে এরা কোনো পেশা নাই, একটু শুনি, তারপরে এটা কোনো পেশা নাই, এটা কিভাবে বলে সে? হ্যাঁ, চাঁদাবাজি কিসের চাঁদাবাজি? আপনি চাঁদাবাজি আপনারা করছেন। কি বলেন আপনি? আমরা তো অস্বীকার করতেছি না। আমার কথা হলো সেইভাবে আপনি এভাবে গণ করতে পারেন না যে বিএনপি তৃণমূলের নেতা কর্মীদের কোনো পেশা নাই। হ্যাঁ, পেশা আপনি কিসের পেশা নাই? আপনি জানেন? আপনি কতজন সম্পর্কে আপনি জানেন? আপনি চাঁদাবাজি আপনি কতজন সম্পর্কে আপনি জানেন? হ্যাঁ, চাঁদাবাজি হচ্ছে যে বলছি, সেটা বাংলাদেশে প্রথম এখনো হচ্ছে না, বিগত আওয়ামী লীগের সময় ছিল, সব আমাদের আগের সময় ছিল, এখন আছে কম বেশি হয়েছে। আমাদের সময় আমরা চেষ্টা করছি সেটা নিয়ন্ত্রণ করার। সেই কারণে আপনি যে এনডির কথা বারবার বলছে, এনডি তো সেটা বলে নেই। বিএনপির অনেক নেতাকর্মী বহিষ্কার হয়েছে। আমাদের নেতা, এইটাই তো একটা কৌশল, তারা নেতাকর্মীদের বহিষ্কার করবে না। আমরা তো পানিশমেন্ট দিচ্ছি, তাদের দল থেকে বের করে দিচ্ছি, তাদেরকে আমরা পানিশমেন্ট দিচ্ছি, তাদের শুধরানোর সময় দিচ্ছি। এমনকি তাদের তো এখন পিএম তো তাদের ব্যাপারে সাংঘাতিক করার সিদ্ধান্ত নিয়েছে, এবং আমাদের মন্ত্রীদেরকে বলে দিয়েছে তাদেরকে যেন কোনোভাবে প্রশ্রয় দেওয়া না হয় না। আমরা যেভাবে সূক্ষ্মভাবে এই দেশটাকে পরিচালনা করার জন্য এই যে তারা মবের দেখাই দিয়ে গেছে, সেই প্রক্রিয়াতে এখনো চালু আছে, সেইটাই তো এখনো চলছে। এবং আপনি দেখেন আমাদের নেতাকর্মীদের জবাবদিহিতা আছে, বিচার আছে। হ্যাঁ, স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী তো আসার পরে তারপর তো সে সলিমপুর নিয়ে এত কিছু বাংলার সৃষ্টির পরে সলিমপুরে কেউ ইয়ে করতে পারেনি, নিয়ন্ত্রণ করতে পারেন। উনি তো চেষ্টা করছেন, উনি নিয়ন্ত্রণে নিয়েছেন। আপনি যে মাদকের কথা বলছেন, আপনার কোনোদিন শুনছেন বিহারি ক্যাম্পে, ওই যে মোহাম্মদপুরের বিহারি ক্যাম্পে অভিযান করে কাউকে ধরতে? এইবার তো কয়েকদিন আগে দেখলেন যে তাদের মূল হোতাদেরকে ধরা হচ্ছে। তো চেষ্টা তো করা হচ্ছে, এইভাবে তো বলতে পারে না যে বিএনপি তৃণমূলের নেতারা সব চাঁদাবাজ। আরে হ্যাঁ, আমাদের কেউ করতেছে, আমরা তো অস্বীকার করছি না, এবং তাদেরকে স্বীকার করে নিচ্ছি, তাদের পানিশমেন্ট আমরা দিচ্ছি, তাদেরকে বিচারের আওতায় আনছি। এইভাবে কথা বলে তো কথা বলা যায় না। হ্যাঁ, আর উনি যুক্তি কী দেবো? আপনি মাদকের ব্যাপারে আমরা এবার পার্লামেন্টে প্রথমেই কিন্তু আমি নিজে মাদক নিয়ে কথা বলেছি, এবং সেখানে মাদকের বিরুদ্ধে যে আইনটা হয়েছে, আইনটা হয়ে এখন সেটা প্রক্রিয়া মাত্র শুরু হচ্ছে। মাদকের ব্যাপারে আমরা তো বারবার বলছি, আমরা কোনো রকম টলারেন্স করবো না। এবং মাদকের ব্যাপারে যেভাবে মাদক ধরা হচ্ছে, আগে কীভাবে মাদক ধরা হতো, এবং আপনি দেখেন এই যে কোনো হত্যাকাণ্ড হোক, আমরা বলেছি যে আমাদের এখন গ্যাস বিদ্যুতের চেয়ে বেশি দরকার আমার মাদক নিয়ন্ত্রণ করা। আপনি দেখেন যে মাদকের জন্য আমাদের কিভাবে মাদকটা আমাদের দেশে ছেয়ে গেছে, পরিবারে বলেন, সমাজে বলেন, সমস্ত জায়গায় ছড়িয়ে গেছে। সেখানে আমরা আমাদের প্রক্রিয়াভাবে আমরা সেটা গ্রহণ করছি। আমরা তো বলেছি যে মাদক, আমরা কোনো কিছু তো বলেছি যে 5 বছরের সমস্যার সমাধান করব। আমাদেরকে সময় দিতে হবে। তো 6 মাসের মধ্যে এক গ্যাস বিদ্যুৎ নিয়ে এটা নিয়ে একটা বড় পিএম একটা বড় ধরনের সরকার একটা বড় ধরনের ধাক্কা খেয়েছে। তারপরে মাদকটা নিয়ে আমরা আইন করেছি, আইনটা করার পরে দেখেন কি হয়। আইনটা করার পর অবশ্যই আমরা আশা করি যেভাবে বলেছে যে 5 কোটি যারা মাদকের মেন ইয়ে হবে, মানে যারা মাদক কারবারি, তাদেরকে বলা হয়েছে তাদের মৃত্যুদণ্ড কায়েম করা হবে, এবং তাদের পাওয়া গেলে তাতে 5 কোটি টাকা তাদেরকে ফাইন করা হবে। তাই আপনি এই প্রক্রিয়াটা চালু হতে একটু সময় লাগবে, এবং আস্তে আস্তে আপনি দেখবেন যে এটা জিনিসটা একটা পর্যায়ে আমরা নিয়ে আসতে পারবো। আমাদের মন্ত্রীরা কিন্তু স্বীকার করে, যেটা আমি বললাম যে এটা আমাদের সরকারের একটা সৌন্দর্য। প্রধানমন্ত্রী বলেছেন আমি ক্ষমা চাচ্ছি, আমরা যেভাবে প্রতিশ্রুতি দিয়েছি আমরা সেভাবে দেশ চালাতে আমাদের অসুবিধা হচ্ছে, জনগণের অসুবিধা হচ্ছে, জনগণের অসুবিধার জন্য তিনি বারবার ক্ষমা চাচ্ছেন এবং বলছেন আমরা দুঃখিত আপনাদেরকে। তো এইটা তো একটা সরকার, এটা তো আগে কখনোই এই রওয়াজটা ছিল না যে সরকারকে স্বীকার করে নেওয়া, অসুবিধাটাকে স্বীকার করে নেওয়া, আমাদের মন্ত্রীদের স্বীকার করে নিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া। সেই জন্য বললাম যে এনসিপির কথা বলছি, এনসিপির কথা যে কেউ আমি পূর্ণাঙ্গভাবে কোনো দলের প্রতি আমি নির্দেশনা করব না। সব দলেই ভালো মন্দ আছে, এনসিপিতেও ভালো মন্দ আছে। আমি সেটা বলতে চাচ্ছি যে আমার দলে যে নয়নের কথা বলেছে, নয়নকে যখন এরকম একটা দেখা হয়েছে, প্রাইম মিনিস্টার নিচে কিন্তু তার সদস্যপদ স্থগিত রাখা হয়েছিল। হ্যাঁ, তারপরে ইলেকশনের সময় তার আবার সদস্যপদ দেওয়া হয়েছে, যেহেতু সে আমাদের একটা ভাইটাল রোল প্লে করে আমাদের দলের মধ্যে। তার ত্রুটি থাকতে পারে, আমারও ত্রুটি থাকতে পারে, সেখানে তো আমাদের পানিশমেন্টের ব্যবস্থা আছে। এরা তো কোনো পানিশমেন্ট, এই যে জামাত ইসলাম দেখেন আজকে কত ধরনের ঘটনা ঘটছে, ফেসবুকে তো ঢোকাই যাচ্ছে না, ফেসবুকে ঢোকা যায় না, এবং অন্যান্য রাজনৈতিক দলেরও অনেক কিছু দেখছি, কিন্তু সেটা বড় কথা না। আমার কাছে সবার জন্যই, বিরোধী দলেরও যদি আজকে কোনো খারাপ কিছু দেখে আমরা সরকারের দল হিসেবে সেটাও আমাদের দায়বদ্ধতার মধ্যে পড়ে। কারণ দেশটা যদি ভালোভাবে না চলে, সব বিরোধী দলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যদি আমরা না চলতে পারি, সেই দায়বদ্ধতা কিন্তু
সরকারি দলের উপরেও আপনার বর্তাবে যে এই সরকারটা কেমন ছিল। তো সে কারণে আমি মনে করি যে বিরোধী দলের যদি ভালোভাবে তারা হ্যাঁ বিরোধী দলকে গঠনমূলক সমালোচনা করার কথা বলেছে। আপনারা আমাদের সংসদটা দেখবেন, আগে কিন্তু সংসদ কেউ দেখতো না, এখন সংসদ মানুষ দেখে। কারণ কি জানেন, এখানে সরকারি দল বিরোধী দলকে সমান সুযোগ দেওয়া হয় এবং এবার দেখবেন সেখানে বিরোধী দল যাচ্ছে তাই তাদের যেটুকু বলার স্বাধীনতা আছে তারা পুরোপুরি কিন্তু তারা স্বাধীনতাটা তারা আপনার প্রয়োগ করে। আমরাও কিন্তু আমাদের মানে এই সরকারি দল হিসেবে আমাদের যে সীমিত সময়, এই সীমিত সময়ের মধ্যে কিন্তু আমরা আমাদের দোষ ত্রুটিগুলো তুলে ধরছি বা আমাদের ভালো দিকটা। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বৈদেশিক যে সম্পর্ক, দ্বিপাক্ষিক সম্পর্ক। আপনি জানেন যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে 2 জন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করছেন। প্রতিবেশী দেশ, দূর প্রতিবেশী যারা আছে তাদের সঙ্গে সম্পর্কে একটা ভূ রাজনৈতিক যে ভারসাম্য রাখা, সেটি আরও একটি বড় বিতর্ক যে তারা আমাদের দেশের নাগরিক কিনা নবনিযুক্ত যিনি প্রতিমন্ত্রী হয়েছেন সেটি নিয়ে একটা বিতর্ক রয়েছে। জাতীয়তা নিশ্চিত না হয়ে এ ধরনের নিয়োগ আবার মন্ত্রী পরিষদে থাকা, সেটি আসলে বাংলাদেশের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ? না, এটা তো আসলে যদি বলি যে আপনার প্রথম প্রশ্নটা যদি অ্যাড্রেস করি, সেটা হচ্ছে যে আমরা আজকেও প্রেস কনফারেন্সে আমরা বলেছি যে এই পররাষ্ট্র নীতি মানে এই বিএনপি সরকারের আমরা খানিকটা দ্বিধান্বিত দেখছি, যেখানে আসলে বারবার করে বলা হচ্ছে যে এই পার্শ্ববর্তী দেশের সাথে যে সম্পর্কটা কিভাবে ডিল করা হবে, বা প্রধানমন্ত্রী আসলে আদৌ ভারত সফরে প্রথমে শুনলাম আমরা যাচ্ছেন না, তার পরবর্তীতে আবার শুনলাম যে ওনারা যাচ্ছেন, আবার আমরা দেখলাম হ্যাঁ ওখানে মহড়াও হলো, তারপরে আবার আমরা দেখছি যে মানে মুখে এক ধরনের কথা বলছেন ওনারা, কিন্তু ভিতরে আমরা অন্যান্য খবর পাচ্ছি। আবার আপনি দেখেন যে 5 আগস্টে যে ধরনের একটা ঘটনা ঘটলো, শেখ হাসিনা যেভাবে করে সেই দেশে থেকে একেবারে প্রেস কনফারেন্স করলেন এবং সাংবাদিকদের প্রশ্নের একদম সরাসরি উত্তর দিলেন। তো এই জিনিসটা আসলে আগে থেকেই কিন্তু সতর্ক করা হয়েছিল। আমি যতদূর জানি যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু তাদের এটা সতর্ক করা হয়েছিল এই ধরনের ঘটনা যাতে না ঘটে। সেই জায়গা থেকেও কিন্তু তারা যখন মানলো না, আমরা কিন্তু একটা স্টেটমেন্ট ছাড়া আসলে হাইকমিশনারকে তলব করে আসলে জানতে চাওয়া, ব্যাখ্যা তলব করা যে কেন তারা এটা করতে দিল, এই ধরনের কোনো জায়গা কিন্তু আমরা দেখি নাই। এবং সত্যিকার অর্থে এই মুহূর্তেই আবার দেখলাম যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুইজনকে বানানো হলো আর কি, একজনকে উপদেষ্টা থেকে, এবং তার নাগরিকত্ব নিয়েও আসলে এখন আজকে বেশ খানিকটা আলোচনা নেটিজেনদের মধ্যে, এবং সাংবাদিক প্রশ্ন করেছে যে আসলে ওনার এই ব্যাপারে জানতে চেয়েছে। এটা একজন যখন আসলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার কাছ থেকে আমরা যেই ধরনের কিন্তু বক্তব্য শুনতে চাই, সেটা খুব দায়িত্বশীল বক্তব্য এবং কূটনৈতিক ভাষা প্রয়োগ করে আসলে সেই বক্তব্য দিবেন বলেই আমরা আশা করি। কিন্তু সেখানে আমরা দেখলাম যে এই নিউজ কে করেছে, কার এত জ্বালা, এই ধরনের খুব একটু অশালীন ভাষা ব্যবহার করে উনি বলছেন কথা আমরা দেখলাম। তো এই জায়গায় কিন্তু খুব স্বাভাবিকভাবেই উনি কিন্তু এই জায়গায় জবাবদিহি করতে বাধ্য। যখন একজন সাংবাদিক তাকে প্রশ্ন করে যে আপনি দ্বৈত নাগরিক কিনা, এই ধরনের একটা কথা আসছে, এখানে উনি সত্যিকার অর্থে যদি দ্বৈত নাগরিক হন উনি বলে দিবেন, অথবা যদি না হন তাহলে বলবেন যে না আমি দ্বৈত নাগরিক না, মানে স্পষ্ট করা ব্যাপারটা আসলে তার পক্ষ থেকে হওয়া উচিত ছিল। এবং এটার পক্ষে স্বাভাবিকভাবেই সাপোর্টিং যে কোনো ডকুমেন্ট সেটাও কিন্তু উনি দেখাতে পারতেন। কিন্তু এই জায়গা থেকে উনি যেই ধরনের বক্তব্য দিয়েছেন সেটাও আসলে খুবই অসঙ্গতিপূর্ণ লেগেছে আমাদের কাছে। তো এই জায়গা থেকে আমি মনে করি যে এবং এই বিএনপি আমি জানি না আপা আবার রাগ করবেন কিনা, এই সংসদে আমরা দেখছি যে অনেক দ্বৈত নাগরিক আছে, তারা কিন্তু আসলে আমাদের কাছে এমনও আছে প্রমাণ আছে আসলে সুরাহা হয়নি, নির্বাচন কমিশনের শুধুমাত্র আবেদনপত্র দিয়েই তারা ক্ষান্ত। হ্যাঁ একদম। আমি যদি বলি যে সিরাজগঞ্জ 6 আসনের আমাদের স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুহিত, তিনি তো ব্রিটিশ নাগরিক, এটা তো মানে প্রমাণিত, ডকুমেন্টও আছে, কিন্তু এটা কিন্তু নির্বাচনের সময় কিন্তু এই ডকুমেন্টও সব জায়গায় ছিল। তো সেই জায়গা থেকে ওনার ব্যাপারেও কিন্তু কোনো ধরনের আমরা নির্বাচন কমিশন থেকে কোনো ধরনের কিন্তু নির্দেশনা বা কোনো ধরনের ব্যাপার আমরা দেখিনি। এবং তারাই আসলে এখন এমপি এবং তারাই মন্ত্রী, এবং ঋণ খেলাপির ক্ষেত্রেও কিন্তু এই একই ঘটনা ঘটেছে। কিন্তু এই জায়গাগুলোতে আসলে কোনো মানে যদি আমি বলি যে সংবিধানের প্রতি আসলে এই সারাক্ষণ তো আমরা সংবিধান করতেই দেখি আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, উনি যদিও স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু উনি সংবিধান মন্ত্রী হলে ভালো হতো। তো জনাব সালাউদ্দিন আহমেদ তিনি
কিন্তু যেভাবে করে সারাক্ষণ সংবিধানের ব্যাখ্যা দেন, কিন্তু উনাদেরই আসলে সংসদে এতজন দ্বৈত নাগরিক, এবং দ্বৈত নাগরিক তো আসলে কোনোভাবেই একজন সংসদ সদস্য হওয়ার যোগ্যতা রাখে না। এবং আমরা কিন্তু দেখেছি সংরক্ষিত নারী আসনেও কিন্তু দ্বৈত নাগরিক এবার বিএনপির পক্ষ থেকে কিন্তু গেছে। তো সেই জায়গাগুলোতে কিন্তু কোনো জবাবদিহিতার আওতায় তারা আসছেন না। এবং আমরা যখন প্রশ্ন করছি তখন তো স্বাভাবিকভাবেই আমরা বিরোধী দল, আমরা তো প্রশ্ন করলেই দোষ এবং সব দোষ এনসিপির, এরকম একটা ব্যাপার হয়। তো আমরা আসলে জবাবদিহিতার জায়গা না থাকলে আসলে যে গণতন্ত্র, এক্স্যাক্টলি যে গণতন্ত্রের কথা বারবার করেই বলে, এবং সংবিধানের প্রতি যদি আসলে ন্যূনতম কোনো মর্যাদা থাকে বা কোনো দল আসলে সম্মান প্রদর্শন করে, সেখানে কোনোভাবেই তো আসলে দ্বৈত নাগরিক সংসদে থাকার কথা না। এবং একজনকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে, তিনি যদি দ্বৈত নাগরিক হন, এবং সেটা যদি আবার উনি যেভাবে করে যেই ভাষায় উনি যে প্রতিবাদটা করলেন, এটা তো আসলে খুবই অসম্মানজনক। আমার যারা সাংবাদিক, আমার যারা কলিগ ছিলেন, তাদের জন্য তো এটা অসম্মানজনক। তারা একটা প্রশ্ন করেছেন, কিন্তু তাদের প্রশ্নের বিপরীতে তাদের যেভাবে করে আসলে উত্তরটা উনি দিলেন। তো এই জায়গা থেকে বিএনপির আমার মনে হয় যে সরকারের পক্ষ থেকে এটা অ্যাকনলেজ করা দরকার, এবং যদি আসলে তিনি সত্যিকার অর্থেই দ্বৈত নাগরিক হন, তাহলে আসলে এই দায়িত্বটা উনি কিভাবে পালন করবে, এটা কিন্তু একটা বড় আপনি নির্বাচনের সময় দায়িত্ব পালন করেছেন দলের হয়ে, তখন দেখেছেন যে অনেকেই দ্বৈত নাগরিকত্বের অভিযোগ ছিল, ঋণখেলাপি ছিল, সেগুলো আদালতের রায়ের মাধ্যমে তারা নির্বাচনে গিয়েছেন, কিন্তু নির্বাচন কমিশনও অনেক সময় তাদের অনেকে ছাড় দিয়েছেন। সেগুলো আসলে সুরাহা উচিত কিনা? যে অবশ্যই সুরাহা হওয়া উচিত। দেখেন, মানে আমার খুব দুঃখ হয় যখন আসলে আমি এবার দেখলাম যে নির্বাচন কমিশনে একেবারে মানে প্রমাণিত ঋণখেলাপি তাদের বলা হচ্ছে, নির্বাচন কমিশনার স্বয়ং বলছেন যে দেখেন এবার আপনাদের ছেড়ে দিলাম, আপনারা দিয়ে দিন টাকাটা। হ্যাঁ, মানে আপনি দেখেন যে মানে ঋণ খেলাপিকে বলছে নির্বাচন কমিশনার, যার আসলে তার প্রার্থিতায় আটকে দেওয়ার কথা, তিনি বলছেন যে এবারের মতো দিয়ে দিন, হচ্ছে এবারের মতো ছেড়ে দিলাম, আপনার টাকাটা দিয়ে দিন। এটা কি মুদির দোকানের বাকির টাকা? নিশ্চয়ই না। তো এই যখন অবস্থা, তখন আসলে এই যে বললাম যে প্রতিষ্ঠানগুলো আসলে এই সংস্কারের কথা যখন আমরা বলি, আমরা প্রতিষ্ঠানগুলোকে নিরপেক্ষকরণের কথা বলি, প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের বাইরে রাখতে বলি। এখন যদি প্রতিষ্ঠানগুলো আমরা যখন দেখলাম যে, আমি যদি নির্বাচন কমিশনের কথাই বলি, যেদিন আসলে আপিল শুনানিগুলো হচ্ছে, তখন আমরা দেখলাম যে সেখানে আসলেন মাননীয়, এখন তো মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি আসলেন, তাদের সাথে একটা ঘরে গেলেন, ও তারা সলা পরামর্শ করলেন, এবং পরবর্তীতে উনি বের হয়ে এসে বললেন যে টাকাটা দিয়ে দিন। তো এই রকম করে আসলে কোনোভাবে কোনো প্রতিষ্ঠানকে যদি প্রভাবিত করে আগে থেকে, তাহলে তো এই যে লেভেল প্লেইং ফিল্ডের কথা আমরা সবসময় বলি নির্বাচনের আগে, সেই লেভেল প্লেইং ফিল্ড তো আসলে প্রথম থেকেই ছিল না। তো এই সংসদেই আসলে 5 আগস্ট পরবর্তী সময় আমরা এমন একটা সংসদ পেয়েছি, আমাদের জন্য এটা দুর্ভাগ্যজনক, যেখানে আসলে ঋণ খেলাপি এতজন এবং দ্বৈত নাগরিক সহ যারা আসলে এমপি হওয়ার যোগ্যতাই রাখে না, এবং তাদের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী বানানো হয়েছে। সেটা খুবই দুঃখজনক আমাদের। মনিরা শারমিন, আজ আলোচনা শেষ করতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। শিরিন সুলতানা আপা, আলোচনা শেষ করি। অনৈক্য যে আলোচনা শুরু হয়েছিল, আমি তো এখন দেখছি যে সব জায়গায় এক ধরনের অনৈক্য তৈরি হয়েছে, যে পররাষ্ট্রনীতি, বাংলাদেশের রাজনীতি, অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় সব জায়গায় এই পরিস্থিতি 6 মাসের মধ্যেই হলো। বাকি সময় কেমন যাবে? না, আমি যে নির্বাচন আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কথাটা বলতে চাই। আমাদের তো খলিলুর রহমান সাহেব যেহেতু উনি সভাপতি নির্বাচিত হয়েছেন, যাদের সঙ্গে উনি থাকছেন না, সে কারণে আমাদের প্রতিমন্ত্রী 2 জন রাখা হয়েছে। এটা খুবই স্বাভাবিক ব্যাপার, কারণ দেখা গেছে একজন মন্ত্রী বাইরে বেশি সময় থাকতে হবে, বা একজন থাকতে হবে দেশে থাকে। তো সে কারণে আর আমাদের কিন্তু আপনি দেখবেন আমাদের দলের মধ্যেও কিন্তু আমাদের আপনার পররাষ্ট্র যে আপনাদের উপদেষ্টা বা আমাদের পররাষ্ট্র বিষয়ক সম্পাদক, আমাদের কিন্তু সবসময় 2 জন বা 3 জন রাখি, কারণ আমরা সবসময় দেখেছি যে বিদেশ বিভাগে একজন রাখে, আমাদের দেশের মধ্যে এটা আমাদের দলের মধ্যেও আছে। তো ওইটা কিন্তু আরও আগেই যেহেতু একজন ফুল মিনিস্টার ছিলেন, সেই কারণে তখন হয়তো সেটা প্রয়োজন বোধ করে, কিন্তু এখন একজনের পক্ষে পররাষ্ট্র এত বড় মন্ত্রণালয় চালানো খুব কঠিন, সেজন্য 2 জনকে দেওয়া হয়েছে, এবং 2 জনই ক্যাপাবল, সেই কারণে 2 জনকে হিসেবে দেওয়া। আর দেখেন আমাদের যে কথাটা বলা হয়েছে, আমাদের বোন যেটা বললেন যে নির্বাচন এই সংসদে অনেকে বিদেশি নাগরিক আছে। আচ্ছা, বিদেশি নাগরিক যদি থাকেও সেটা দেখার দায়িত্ব কি সরকারের, দলের? সেটা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের, তাই না? এবং দেখেন আমরা যখন নির্বাচন করেছে তখন কিন্তু সেটি মনিরা শারমিন বললেন যে প্রভাবিত ছিল। হ্যাঁ, প্রভাব না, আপনার আমি যেটা বলতে চাচ্ছি যে নির্বাচন কমিশনের যে এই যে দায়িত্ববোধটা,
এটা বা যে কোনো আমাদের আর যে অন্যান্য প্রতিষ্ঠানগুলো রয়েছে, দুর্নীতি দমন কমিশন বলেন বা পিএসসি বলেন, এই যে প্রতিষ্ঠানগুলো একটা স্বতন্ত্র যেমন যে প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করার জন্য কিন্তু আমাদের এই আন্দোলন, আমরা যে 24-এর গণ আন্দোলন বলি বা 90-এর গণ অভ্যুত্থান বলি, আমরা কিন্তু এই প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করাটাই তো আমাদের মেইন উদ্দেশ্য ছিল। তো সেখানে আমি মনে করি যে এই শক্তিশালী করাটার দায়িত্বটা কি বিএনপি সরকারের ছিল? আগে যারা ছিল তাদের দায়িত্বটা ছিল না? এখন ধরেন তাহলে 17 মাস কি হলো? 17 মাস তাহলে সেরকম কাজ হয়নি। সেটা যদি হতো তাহলে এই নির্বাচন কমিশন এখনই আমাদেরকে ধরতে পারতো যদি সেরকম কোনো ত্রুটি থাকতো। আর যদি আপনি 5 বছর পরে আমাকে বলেন যে এই কাজটা কেন হলো, তখন জবাব দিয়ে আমাদের করতে হবে, আমাদের সরকারকে করতে হবে। সো এইবার এখন কেন হচ্ছে এটা যদি আমরা জানি যে আমাদের দলে যখন নমিনেশন পেপার জমা নেওয়া হয়, তাদের বিদেশি যারা তাদের বলিয়ে দেওয়া হয়, বিদেশি নাগরিক যারা থাকে তাদের মানে পাসপোর্ট সাসপেন্ড করে এসে আমাদের নমিনেশন পেপার কিনতে হবে বা নমিনেশন পেপার সাবমিট করতে হবে। এখানে যদি কোনো ত্রুটি থাকে সেটা নির্বাচন কমিশনের দায়িত্ব, আমাদের সরকারের না। ঠিক আছে, এইটা হলো একটা বিষয়। আর আপনি যে আপনার ঐক্যর কথা বললেন, রাজনীতিতে এই ঐক্যটা একটা সৌন্দর্য। আপনি যদি বলেন বিভিন্ন রাজনীতি আমাদের অন্যান্য বিরোধী গণতন্ত্র একটা সৌন্দর্য। আপনি ধরেন যে কথাটা আমার বোন বললেন যে আমি একটা কথা বলবো বা এটা সরকারের বিপক্ষে যাবেই তো। আমাদের সংসদে দেখেন, আপনি সংসদে কিন্তু আমাদের হরহামেশা আমাদের বিভিন্ন কর্মকাণ্ড নেতারা সমালোচনা, এবং আপনি দেখেন আমাদের 200-250 আমরা প্রার্থী যে পরিমাণ সময় পাই, ওরা কিন্তু মানে 90% ওই সময়টা পায়, এবং তারা দীর্ঘ সময় কিন্তু আমাদের বিরুদ্ধে কথা বলে, এবং এটা কিন্তু একটা সৌন্দর্য, এটাই গণতান্ত্রিক প্রক্রিয়া। আমি যদি ভুল করি, আমার ত্রুটি থাকবে, ওই আমার কোন প্রত্যন্ত অঞ্চলে কে সার পেল না, কে এটাই কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়া আমাকে তুলে ধরবে। আমি আমার ওন পন্থায় আমি কিন্তু আমার সেটা তুলে ধরবো যে আমি এটা না, আমি এটা করেছি। কাজে আমার কাছে আমি মনে করি যে এই যে আপনি বলছেন যে বিভিন্ন জায়গায় আমরা অনৈক্য না, অবশ্যই ঐক্য আছে। আপনি দেখেন এই যে আমাদের মহামান্য রাষ্ট্রপতি নির্বাচন হলো, আপনি দেখেন ওই দিন ইচ্ছা করলে কিন্তু এই নির্বাচনটা আমাকে যখন প্রথম বলা হয়েছে আপনার নির্বাচনে যখন আমাদের মহামান্য রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে গেল, বিরোধী দলের নেতা কিন্তু প্রথমে গিয়ে উনি কোলাকুলি করলেন, যখন বেরিয়ে মানে 10 গজ সামনে গেছে, উনি আমরা 3-4 জন দাঁড়িয়েছিলাম, আমাদেরকে কেমন আছেন আপনারা, তখন আমি বললাম আপনাকে অনেক ধন্যবাদ, আপনারা ইচ্ছা করলে পারতেন বিনা প্রতিদ্বন্দ্বিতা আপনারা প্রেসিডেন্ট নির্বাচন করতে, কিন্তু আপনারা যে বিরোধী দল যে এই যে একটা নির্বাচনের প্রক্রিয়াটাকে আপনারা এই পর্যন্ত নিয়ে আসছেন, এবং আজকে আমরা 35 বছর পর আমরা ভোট দিতে পারলাম, আজকে যে একটা শ্বাসরব গণতন্ত্রের একটা সুন্দর সূচনা হলো, সুন্দর রূপ আমরা বাংলাদেশ না সারা বিশ্ব দেখলো, এটার জন্য কিন্তু আপনারা ধন্যবাদ, আমি ওনাকে ধন্যবাদ খুব আন্তরিকভাবে, এবং এটাই হলো গণতান্ত্রিক প্রক্রিয়া। এই জন্যই কিন্তু আমরা বলি যে নির্বাচন হোক, নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া যে আজকে চালু হয়েছে। আপনি যতই আমাদের যতই ত্রুটি ধরুন না, মানে ত্রুটি বিচ্যুতি ধরুন না কেন, কিন্তু এই যে আমাদের পজিটিভই অনেক কিছু আছে, এই যে সেটা পরবর্তী শেষ সময় কিন্তু এসে বিরোধী দল তারাও বলে যে না, হ্যাঁ যাই হয়েছে আমাদের এইগুলো আমাদের ভালো। আমরা মনে করি এই প্রক্রিয়াই দেশ এগিয়ে যাবে, এবং আমরা যেটা বলেছি যে ইনশাল্লাহ 5 বছরের মধ্যে আমরা যে নির্বাচনী ইস্তেহারে যে প্রতিশ্রুতি দিয়েছি, ম্যাক্সিমাম ইনশাল্লাহ আমরা বাস্তবায়িত করব। এবং আমাদের প্রধানমন্ত্রী কিন্তু একই কথাই বলেছেন যে আমরা একে একে আমাদের ইস্তেহার সংসদীয় কমিটিতে